প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। দ্বিতীয় পর্বের প্রথমেই আমরা শেখাবো আর্থিক বিবরণী, কারণ প্রথম পত্রের আর্থিক বিবরণীটা জাস্ট 2 দিন আগে শেষ করেছি। দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণীটা শেখালে দুইটা একসাথে চললে তোমাদের জন্য শিখতে ও বুঝতে সহজ হবে। শিক্ষার্থীরা, দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণীর মোট লাভ এবং নিট লাভ নির্ণয়ের সিস্টেম প্রথম পত্রের মতোই, তবে দ্বিতীয় পত্রের আর্থিক অবস্থার বিবরণী করার আগে দ্বিতীয় পত্রের জন্য একটা রক্ষিত আয় বিবরণী করতে হয়। আজকে আমরা তোমাদেরকে সেই রক্ষিত আয় বিবরণীটাই শেখাবো। তো শিক্ষার্থীরা, স্ক্রিনে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। ছবিতে আমরা একটা রক্ষিত আয় বিবরণীর ছক দেখতে পাই। এখানে খেয়াল করো, প্রথমেই আসবে বিগত বছরের রক্ষিত আয়ের উদ্বৃত্ত, এরপরে চলতি বছরের নিট লাভ, আর এর সাথে আয়কর সঞ্চিতিটা যোগ হবে। আয়কর সঞ্চিতি সম্পর্কে 2 রকমের ধারণা দেওয়া আছে। একটা হচ্ছে যদি আয়কর সঞ্চিতি এবং আয়কর দুইটাই কোনো অঙ্কে থাকে, সেক্ষেত্রে আয়কর সঞ্চিতি বড় হলে টাকাটা আমরা এই যোগের দিকেই লিখব, এখান থেকে আয়করটাকে বিয়োগ দিব। আর যদি আয়কর বড় হয়, সেক্ষেত্রে আয়কর সঞ্চিতি যোগের দিকে না লিখে নিচে বিয়োগের দিকে আয়কর লিখে তারপরে হচ্ছে আয়কর সঞ্চিতি সেখান থেকে বিয়োগ দিব। তবে শিক্ষার্থীরা, কেউ যদি এই দুইটা প্রক্রিয়া না করে 3 নম্বর প্রক্রিয়া এখন যেটা আমি বলবো, আয়কর সঞ্চিতি যোগ করবা, আয়কর বিয়োগ দিবা, তাহলেও হয়ে যাবে, মূল উত্তর মিলে যাবে। তবে আগের যে প্রক্রিয়াটা বলেছি, অবশ্যই ওই প্রক্রিয়াটাই কিন্তু উত্তম। তো শিক্ষার্থীরা, এখান থেকে বাদ যাবে আয়কর, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, চূড়ান্ত লভ্যাংশ, ঘোষণাকৃত প্রস্তাবিত লভ্যাংশ, সঞ্চিতি তহবিলে স্থানান্তর, বোনাস তহবিল, পেনশন তহবিলে স্থানান্তর, লভ্যাংশ সমতাকরণ তহবিলে স্থানান্তর। এই জিনিসগুলো বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবে সেটাই থাকবে আমাদের বছর শেষে রক্ষিত আয়ের উদ্বৃত্ত। আশা করি তোমরা ছকটা বুঝতে পেরেছো। এবার তোমাদেরকে একটা অঙ্ক দেখাবো, তবে অঙ্ক দেখানোর আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে সহজে মনে রাখতে পারো। বিগত বছরের রক্ষিত আয়ের সাথে চলতি বছরের নিট লাভটা যোগ হবে, আর যদি আয়কর সঞ্চিত থাকে সেটাও যোগ হবে। এছাড়া আর যত খাতে আমি এই নিট লাভের টাকা ব্যয় করেছি সেই টাকাগুলো সব বিয়োগ যাবে। এক কথায় মনে রাখলে হয়ে যাবে। তো শিক্ষার্থীরা, চলো অঙ্কে চলে যাই। স্ক্রিনে আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, প্রশ্নটার দিকে আমরা খেয়াল করি। প্রশ্নের খতে বলা আছে নিট লাভ 8,37,500 টাকা ধরে নিট লাভ 8,37,500 টাকা হলে 31 ডিসেম্বর 2015 তারিখে সমাপ্ত বছরের সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। তাহলে এখানে আমাদের সংরক্ষিত আয় বিবরণী, রক্ষিত আয় বিবরণী একই কথা, এটা নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা একটা ছক কাটবো। আমরা জানি সেম ছক, অর্থাৎ বিবরণ টাকা টাকা। এখানে 3টা টাকা না দিয়ে 2 টাকা দিলেই হচ্ছে। তো শিক্ষার্থীরা, স্ক্রিনে প্রশ্নের দিকে খেয়াল করলে আমরা রেওয়া মিলের ভিতরে দেখতে পাই বিগত বছরের নিট লাভ হিসেবে 14,75,000 টাকা আছে। তাহলে আমরা প্রথমে লিখব বিগত বছরের সংরক্ষিত আয়, এটা আমরা প্রারম্ভিক সংরক্ষিত আয় লিখতে পারি। তো বিগত বছরের এই টাকাটা 14,75,000 এখানে দ্বিতীয় ঘরে বসে যাবে, 14,75,000 টাকা। এরপরে চলতি বছরের নিট লাভ কিন্তু আমাদের বলে দিয়েছে 8,37,500 টাকা। তাহলে কি লিখব? চলতি বছরের নিট লাভ 8,37,500 টাকা। আর আয়কর সঞ্চিতি বলা আছে 1,45,000 টাকা। তো 1,45,000 টাকা, এই 3টা টাকা যোগ করলে আমাদের ফলাফল দাঁড়ায় 24,57,500 টাকা। তো শিক্ষার্থীরা, প্রথমে আমরা এই মোট সমন্বয়যোগ্য আয়টাকে যোগ করে নিব। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? মোট সমন্বয় যোগ্য আয়।
আচ্ছা, মোট সমন্বয়যোগ্য আয় থেকে আমাদের যে যে সমন্বয়ের কথা বলছে ওগুলোকে বাদ দিতে হবে, অর্থাৎ বাদ, বন্টন ও সমন্বয়। বন্টন ও সমন্বয়ের ব্যাপারে আমাদের কিন্তু দুইটা জিনিস খেয়াল করতে হবে। এক, রেওয়া মিলে এই সংক্রান্ত কিছু আছে কিনা। দুই, সমন্বয় কি কি বলছে। আমরা খেয়াল করে দেখি, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বলা আছে 10 লক্ষ টাকা, যেটা আমাদের ছকে ছিল। তাহলে কি লিখব? অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, এটা আমরা রেওয়া মিল থেকে পাবো 10 লক্ষ টাকা। আচ্ছা, এরপরে ঘোষণাকৃত বা চূড়ান্ত লভ্যাংশ, এটা সাধারণত আমাদের সমন্বয়ে দেওয়া থাকবে। ঘোষণাকৃত বা চূড়ান্ত লভ্যাংশ সমন্বয়ের 4 নম্বরে আমরা খেয়াল করলে দেখতে পাই, শেয়ার মূলধনের 5% চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করা হবে। আমরা ওই যে রেওয়া মিলের ডান দিকে লক্ষ্য করো, 60 লক্ষ টাকা আছে আমার মূলধন, আর যে কোনো পার্সেন্ট যখন লভ্যাংশ ঘোষণা করা হয় তখন সেটা মূলধনের উপরেই করা হয়ে থাকে। তাহলে আমি লিখব ঘোষণাকৃত লভ্যাংশ। এই ঘোষণাকৃত লভ্যাংশের আরেকটা নামই হচ্ছে প্রস্তাবিত লভ্যাংশ। তো আমরা ওর উপরে 5% করব। 5% করলে আমাদের আসবে 3 লক্ষ টাকা। শিক্ষার্থীরা, এইবারে আমরা দেখি রেওয়া মিলের ডেবিট দিকে একটা আয়কর বলা আছে। আমরা কিন্তু সহজ যে প্রক্রিয়াটা ছিল ওই প্রক্রিয়াটাতেই করছি, অর্থাৎ আয়কর সঞ্চিতি যোগ করেছি, আয়কর বিয়োগ দিয়েছি। কোনটা বড় ছোট এটা লক্ষ্য করে একদিকেই দুটোই বসাতে হবে। এটা যেহেতু মনে রাখাটা কষ্টকর, এই জন্য হচ্ছে আমরা বা বোঝাটাও, এটা মনে রাখাও কষ্টকর, আবার অনেক স্টুডেন্টদের জন্য বোঝাটাও কষ্টকর। এই জন্য আমি ডাইরেক্ট করাইছি যে আয়কর সঞ্চিতিকে যোগ করবা, আয়করকে বিয়োগ করবা, তোমাদের যেন সহজ হয়। আয়কর দেওয়া আছে 2 লাখ টাকা। এরপরে শিক্ষার্থীরা আমরা দেখতে পাই অন্য কোনো তহবিলে স্থানান্তর আছে কিনা। তো এখানে দেওয়া আছে সঞ্চিতি তহবিলে 50,000 টাকা স্থানান্তর করতে হবে। যেটা স্থানান্তর থাকবে সেটা লিখে দিব, সঞ্চিতি তহবিলে স্থানান্তর। সঞ্চিতি তহবিলে স্থানান্তর আছে 50,000 টাকা। এই যতগুলো বাদের প্রক্রিয়া আছে এই সবগুলো টাকাকে আমরা যোগ করব। যোগ করলে পাচ্ছি 15,50,000। এইবারে শিক্ষার্থীরা, এই যে উপরের 24 লক্ষ টাকা ছিল, এই 24,57,500 টাকা থেকে আমাদের 15,50,000 টাকাকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে থাকছে 9,07,500 টাকা। এইটাই হচ্ছে আমাদের সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত বা রক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত। সমাপনী উদ্বৃত্ত। শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। অর্থাৎ আমরা প্রথমেই যে ছকটা দেখিয়েছি, ছকটা অবশ্যই তোমরা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবা। ছকটা মুখস্থ থাকলে এই কাজটা তোমাদের করতে খুবই সহজ হবে। তারপরও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু বুঝতে বাকি থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবা। আমাদের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে যাবা, আর তোমাদের বন্ধুদেরকেও আমাদের এই চ্যানেল সম্পর্কে জানাবা, তারা যেন সাবস্ক্রাইব করে নিজেরা এই ভিডিওগুলো দেখে অঙ্ক শিখতে পারে এবং উপকৃত হয়। সকলে ভালো থাকো। আল্লাহ হাফিজ।